গত 26শে জুলাই 2022 হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রবুদ্ধ সুন্দরকরের অকাল প্রয়াণ ঘটে। তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা সকলেই শোকস্তব্ধ হয়ে পড়ি এবং গভীরভাবে মর্মাহত হই। এরকম যে একটি খবর আমরা পাব, সে আমাদের চরমতম দুঃস্বপ্ন আমরা আসিনি। আমরা আশা রাখছিলাম কখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। তাঁর এই আকস্মিক প্রয়াণ আমরা এখনো কেউ মেনে নিতে পারছি না। ব্যতিক্রম ডিজিটাল থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা নিবেদন করছি, তাকে স্মরণ করে। নিকটজনের স্মৃতিচারণায়, গানে, কবিতায়, যে গান প্রবুদ্ধ খুব ভালোবাসতেন, যে কবিতাময় জীবন ছিল তাঁর, স্মরণ করা হচ্ছে। প্রবুদ্ধ সুন্দরকর লিখেছিলেন, অমরত্ব নয় চাই চাঁদের প্রণয়। এই চাঁদের প্রণয় আসলে হচ্ছে একটি জীবন কবিতা যাপনের সঙ্গে প্রণয়, একটি জীবন মানুষের সঙ্গে ভালোবাসার প্রণয়, একটি জীবন বাউল মনের সঙ্গে প্রণয়, একটি জীবন সঙ্গীতের সঙ্গে প্রণয়, একটি জীবন এই আলো হাওয়ার উদ্দেশ্যের সঙ্গে প্রণয়। প্রবুদ্ধ সুন্দরকর ছিলেন, প্রবুদ্ধ সুন্দরকর আছেন, প্রবুদ্ধ সুন্দরকর থাকবেন। কোন খেলা যে খেলব কখন, ভাবি বসে সে কথাটাই। কোন খেলা যে খেলব কখন, ভাবি বসে সে কথাটাই। কোন খেলা যে খেলব কখন, তোমার আপন খেলার সাথী করো, তাহলে আর ভাবনা তো নাই। আপন খেলার সাথী করো, তাহলে আর ভাবনা তো নাই। কোন খেলা যে খেলব কখন, ভাবি বসে সেই কথাটাই। কোন খেলা যে খেলব কখন, শিশির ভেজা সকাল বেলা, আজ কি তোমার ছুটির খেলা। শিশির ভেজা সকাল বেলা, আজ কি তোমার ছুটির খেলা। বর্ষণহীন মেঘের মেলা, তার শনে মোর মনকে ভাসাই। বর্ষণহীন মেঘের মেলা, তার শনে মোর মনকে ভাসাই। কোন খেলা যে খেলব কখন, ভাবি বসে সেই কথাটাই। কোন খেলা যে খেলব কখন, তোমার আপন খেলার সাথী করো, তাহলে আর ভাবনা তো নাই। কোন খেলা যে খেলব কখন, ভাবি বসে সেই কথাটাই। কোন খেলা যে খেলব কখন। প্রবুদ্ধ সুন্দরকরের কবিতা ড্রাম। আমার কোনো কাকা নেই, বাবা আছেন। স্কুল থেকে ফেরার পথে রাঙা কাজু বাদাম খেতে গিয়ে
মুখে কষ লেগে গেলে কি যত্নে তিনি মুছিয়ে দিতেন। বাবা বিশাল বৃক্ষ। ইন্টারভিউ দিতে গিয়ে অথবা প্রেমে ঘা খেয়ে বাড়ি ফিরে এলে বোঝা যায় তার ছায়া কতটুকু বিস্তৃত। এই ছায়ায় একদিন যারা বিশ্রাম করেছে, বাবার সেই সব বামপন্থী বন্ধুরা আড়ালে বাবাকে কংগ্রেসি, আর কংগ্রেসি বন্ধুরা বাবাকে সিপিএম বলে বলে সারা শহর চাউর করে বেরিয়েছে। এ রাজ্যের শত্রুতা, মিত্রতা, প্রেম, প্রীতি, যৌনতা, শুভেচ্ছা সবই কি রাজনীতি নির্ভর? বাবা বিশাল বৃক্ষ, তবু এইসব টুকটাক ছুরির আঘাতে মাঝে মাঝে বাকল চিরে গড়িয়ে পড়ত লাল কষ। 1950-এ ছিন্নমূল যে গাছটি আখাউড়া স্টেশন পেরিয়ে প্যারীবাবুর বাগানের সামনের রাস্তা ধরে হেঁটে এসেছিল, সেই গাছটি আমার বাবা। আজও মূল ত্রাণ উল্টে ধরলে দেখা যায় বাবার পায়ের পাতায় মরা রক্ত জমে কেমন কালচে হয়ে আছে। 1980-র জুন মাসে হঠাৎ বাবার শরীর থেকে সব সবুজ পাতা ঝরে গেছিল। তখন বাবার বন্ধুরা কেউ বাবাকে দেখতে আসেনি। কয়েকদিন আগে বাস লুট করে যাত্রীদের পরনের কাপড় চোপড় কেড়ে নেওয়া হলে বাবা দেখেছিলেন এক হাতে বুক ও অন্য হাতে উরুসন্ধি ঢেকে ছোট বোন ফুলে ফুলে উঠছিল। ইদানিং বাবার গলা দিয়ে স্বর বেরুচ্ছে না, পাতাগুলো হলুদ হয়ে আসছে। সারাদিন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন, চোখ দিয়ে জল গড়ায়। ডাক্তার বলেছেন একদিন হয়তো প্রকৃতির নিয়মে সেরে উঠবেন। যদি না সারে, তাই এই মধ্যরাতে নাবাল শব্দের ড্রাম বাজিয়ে বাজিয়ে ডাকি, ওয়াকার কাকা, ওয়াকার কাকা, ওয়াকার কাকা। প্রবুদ্ধ সুন্দরের অকাল প্রয়াণ গভীরভাবে নাড়িয়ে দিয়েছে আমাকে নয়, শুধু বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমী মানুষকে প্রবুদ্ধের এই চলে যাওয়া প্রচণ্ড দুঃখ দিয়েছে। প্রবুদ্ধর সঙ্গে আমার পরিচয় 22-23 বছরের। অক্ষর পাবলিকেশনস আগরতলা, সেখানে শুভব্রত ডেকে এনেছিলেন প্রবুদ্ধকে, ওখানে পরিচয়। তো অনেকে ওখানে আমাকে স্যার বলে ডাকে, কিন্তু প্রবুদ্ধ বলেছিল আমি কিন্তু দাদাই ডাকবো আপনাকে। প্রথম দিন তার হাবভাব, কথাবার্তা, তার ভঙ্গি সমস্ত কিছু দেখে, এবং 2-4টে কবিতা আমি তার আগেও পড়েছিলাম, সব কিছু মিলিয়ে আমি তাকে একটা তরুণ তুর্কি বলি। খুব হাসছিল। জানি না এটা কিভাবে সে নিয়েছিল আমার এই উক্তিটাকে। তারপর মাঝে সাঝে দেখা, বিশেষ করে আগরতলা বিশ্ববিদ্যালয়ে বা শহরে কোনো সভাতে গেলে, সেই সময়টা যদি প্রবুদ্ধ আগরতলায় আছে বা থাকতো, তাহলে অবশ্যই দেখা হতো। এবং ওর উপস্থিতিটাই একটা ঝড়ের মতো। আলোচনার মধ্যেও
সেই তীব্রতা থাকতো, যেটা অবাক হয়ে শুনতাম, আমার ভালো লাগতো। সব কথা যে পছন্দ হতো তা তো নয়, কিন্তু ভালো লাগতো। আর ভাবতাম যে আমাদের অনুজেদের মধ্যে এমন একটি উজ্জ্বল পাগল ছেলে আছে, সে অনেক কিছু করতে পারবে, অনেক ওপরে উঠবে। তারপরে একবার গুয়াহাটিতে চিকিৎসাতে এলো, তখনও তার সঙ্গে যোগাযোগ হলো, যোগাযোগটা বাড়লো। মাঝে সাঝে তার 2-3টে কাব্যগ্রন্থ আমাকে উপহার স্বরূপ পাঠিয়েছে। শেষ বইটি দিয়েছিল, শেষ বইটি হচ্ছে ত্রিপুরার বাংলা কবিতা। প্রবুদ্ধ সুন্দর আর আকবর দুজনে মিলে সম্পাদনা করেছিল। খুব আশ্চর্যের কথাই যে আমি প্রায় 12-13 দিন আগে, এ মাসেই শিলংয়ে একটা বক্তৃতা আছে, উত্তর পূর্বের বাংলা সাহিত্য, একটা সিরিজ হবে বঙ্গীয় সাহিত্য পরিষদে। তার প্রথম বক্তৃতাটা 2 বছর আগে হওয়ার কথা ছিল, বস্তুত 3 বছর আগে হওয়ার কথা ছিল। এই করোনা আতঙ্কে সব বন্ধ ছিল। এখন তারা নতুন করে ভাবছেন অক্টোবরে হবে। এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে একটা আলাদা সুর, আলাদা বিষয়বস্তু রয়েছে আমাদের সাহিত্যে, সেটা কি এটা বিচ্ছিন্নতার সংকেত দেয়, না আমরা একটা বৃহৎ পরিবারেরই অংশ? এই ব্যাপারটা নিয়ে 2-4 জনের মন্তব্য তুলে ধরার আমার ইচ্ছে, এবং খুব সমাপতন এরকম বলতে গেলে, যে আমি কিন্তু দিন 10 আগে তার এই ত্রিপুরার বাংলা কবিতার ভূমিকা থেকে একটা অংশ আমি সেখানে তুলে নিয়েছিলাম, যেটা আমি শিলংয়ে পড়ব বলে। কিন্তু তখন আমি ঠিক জানতাম না যে প্রবুদ্ধ হায়দ্রাবাদ। এরকম একটা ঘটনা ঘটে গেল। এটা অবাক লাগে আমার। আমি সঞ্জয়কে বলছিলাম কিছুক্ষণ আগে যে তার দরজা কবিতা, দরজা বলি বা দরজা বলি কবিতাটার কথা, এটা লোকমুখে ফেরে। সেটা তার মধ্য বয়সে লেখা। আমার চোখে একটা কবিতা পড়লো কিছুদিন আগে, যেটা স্বপন সেনগুপ্ত অনেক বছর আগে 1999 দিকে উত্তর পূর্বাঞ্চলের বাংলা কবিতা বলে একটি সংকলন করেছিলেন। সেখানে সকালের কথা, ভোরের কথা, বেলার কথা, দুপুরের কথা, বিকেল ও সন্ধ্যের কথা আছে। এবং এই সিরিজের ঠিক আগে একটা কবিতা আছে জন্মলিপি। আমার মনে হয় প্রবুদ্ধ যখন এই কবিতাটি লেখে, এই পদ্যটি লেখে, তখন খুব বেশি হলে তার বয়স 18 বা 19 হবে। আমি বুঝতে পারছি না যে সেই কবিতাটা তখন কেন লিখেছিল। অন্ধকারের গতিবেগে ছিল মৃত্যুযাত্রা, ফিরে এসে দেখি সমূহ অপূর্ব রূপ, জীর্ণবাসের ভস্য দিয়ে ঘোর শূন্যে লিখে রাখি দিবানিশি ইহ জন্মলিপি। এই যে ইহ জন্মলিপি, পরলোক, মৃত্যুযাত্রা, এই কথাগুলো ভাবত কেন সে? এর কোনো উত্তর নেই আমার কাছে, হয়তো কারো কাছেই নেই। আমি প্রবুদ্ধকে একটা চঞ্চল, উজ্জ্বল, মেধাবী, সুন্দর বালক বলে মনে করি, আর প্রার্থনা করি সে যেখানেই আছে সে সুখে থাকুক, স্বস্তিতে থাকুক, আনন্দে থাকুক। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা
মনে পড়ে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে ফিরিয়া আসিবে খেলিবে আবার ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা। ফিসফাস। বৃষ্টি স্নাত আষাঢ়ের প্রথম দিবসে নীল গোধূলি সন্ধির মেয়েদের ফিসফাস শোনা যায়। পরস্পর বলাবলি করে, আয় সই। এই সান্ধ্য আলোছায়াকে আমরা প্রবুদ্ধ সুন্দর বলে ডাকি। এই নেশার্ত জ্যোৎস্নার আর জ্যোৎস্নার্ত নেশার নাম রাখি প্রবুদ্ধ সুন্দর। আমাদের স্বামীদের আর অতিবৈবাহিক প্রেমিকের নাম দিই প্রবুদ্ধ সুন্দর। আমাদের বাৎসল্যের স্বেচ্ছা গর্ভপাত, রজদর্শন, নিবৃত্তির নাম হোক প্রবুদ্ধ সুন্দর। আমাদের অনিদ্রার, কুয়াশার, শিব চতুর্দশী, বিবাহ বিচ্ছেদ আর ধর্ষণের নাম হোক প্রবুদ্ধ সুন্দর। প্রেমের চিঠিগুলির যৌন কাতরতা আর অবদমনের নাম যদি প্রবুদ্ধ সুন্দর, আমাদের স্বাভাবিক মৃত্যু, কোমা আর আত্মহত্যার একক তবে প্রবুদ্ধ সুন্দর। বৃষ্টি স্নাত আষাঢ়ের প্রথম দিবসে ওগো মেঘ, গোধূলি সন্ধির মেয়েদের এইসব ফিসফাস তোমাকেই বলে যাই। নমস্কার, আমি তুষারকান্তি সাহা। সদ্য প্রয়াত কবিবন্ধু প্রবুদ্ধ সুন্দর করের একটি কবিতা পাঠ করছি। কলমি শাকের ভিড়ে তরতর করে বেড়ে উঠছে ব্লাউজে সেফটি পিন আটা বয়স। হাতের তালুতে বৃষ্টি নেই, এক দারুণ গরমে পুড়ে যাচ্ছে গা এবং বাড়ছে ঘামাচিময় চুলকুনি। এ সময় হাতের তালু চুলকে উঠলেও অশোক স্তম্ভ মার্কা ঝনঝনানিতে ভরে ওঠে না বস্তিদেশ ও শহরতলি। আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে সেফটি পিনের চোরা চোখ। এখন হিস্সা শব্দটি তুলে দেওয়া দরকার। এমনই এক শব্দ যা শুনলে এই সেফটি পিন হেঁসো হয়ে উঠতে পারে। তরতর করে বাড়ছে সেফটি পিন। শাকের নিচে লুকিয়ে আছে পুঁজি সর্বস্ব মাছ। ধন্যবাদ। আসে যায়
আছে আখি কন্দে আসে যায় খাঁচার ভিতর আছে আখি কন্দে আসে যায়। কবি প্রবুদ্ধ সুন্দর কর আজ আর আমাদের মাঝে নেই। গত 26শে জুলাই আমি যখন আগরতলা যাচ্ছিলাম তখন লামডিং স্টেশনে খবরটা পাই। সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমার বারে বারে মনে পড়েছে প্রবুদ্ধের কথা। সেই 90-র দশকে প্রবুদ্ধের একটা বই পড়েছিলাম। প্রবুদ্ধের বই ঠিক না, একটা সংকলন, ত্রিপুরার কবিদের কবিতা সংকলন শিশির কুমার সিংহের সম্পাদনায় বেরিয়েছিল। সেই বইটির শেষ পাতায় ছিল সেপ্টিপিন কবিতাটি। সেই কবিতাটি পড়েই আমি প্রবুদ্ধ প্রেমে পড়ে যাই। পরবর্তীকালে দেখেছি সেই সেপ্টিপিন কবিতাটি তার কবিতা সংগ্রহে এমনকি যক্ষের প্রতিভূমিকা বইতেও সংকলিত হয়েছে। সেদিন আমার মনে হয়েছিল এ তো শেষ পাতার কবি নয়, এ উঠে আসবে ফ্রন্ট পেজে। আমার ধারণা যে সত্যি ছিল পরবর্তীকালে সেটা প্রমাণ হয়েছে। এ কথা আমি ফেসবুকেও লিখেছিলাম। সেই প্রবুদ্ধ সুন্দর একবার অভিজিৎ চক্রবর্তীকে টেলিফোন করে বলেছিল আমার অবদমন কবিতাটির কথা। সে 2005 সালে কবিতাটি প্রবুদ্ধকে নাড়া দিয়েছিল। বিষয়টা এখানে ইতি পড়ে যেত, কিন্তু অবাক হওয়ার কিছু ছিল না। গত 2021 সালে প্রবুদ্ধ আমাকে ফোন করে বলে উত্তর পূর্বাঞ্চলের কবিদের কবিতা পাঠের একটা উদ্যোগ ওরা নিয়েছে, সেখানে কবিতা পাঠাতে। এবং প্রবুদ্ধ আমাকে বিশেষ করে বলে সেই অবদমন কবিতাটা যেন আমি পাঠ করি। আমি চমকে উঠেছিলাম, এতদিন পরে মনে আছে অবদমনের কথা। আসলে এই প্রবুদ্ধ সুন্দর এমনই ছিলেন উনি। আমার মনে পড়ে প্রবুদ্ধর সাথে আমার দেখা হয়েছে অনেক পরে, 2021 সালে। তার আগে যোগাযোগটা ছিল সেই টেলিফোনে হোক বা হোয়াটসঅ্যাপে। প্রবুদ্ধ কিশোররঞ্জন দের গল্পগুলো পড়তেন, পড়ে সেই জায়গাগুলো যেতে চাইতো। আন্তর্জালে বাংলা সাহিত্যের একটি বিশাল আকর আছে, প্রায় 1000 বছরের বাংলা সাহিত্যের সংগ্রহ আছে, মিলনশালা। সেখানে বাংলাদেশ পশ্চিমবঙ্গেরই অধিকাংশ লেখকের রচনা রয়েছে, উত্তরপূর্বের খুবই কম। প্রবুদ্ধ সুন্দর করের কয়েকটি কবিতা আছে। সেখানে পরজন্ম বলে একটি কবিতা আছে। মৃত্যুকে নিয়ে প্রবুদ্ধের অনেকগুলো কবিতা আমি ওখানে পড়েছি, তার মধ্যে এটি একটি। পরজন্ম বলে যদি সত্য কিছু হয়, সমুদ্র মন্থন শেষে রাহুর কবন্ধ আমি, অমরত্ব নয় চাই চাঁদের প্রণয়। এখন সেই চাঁদকে পাঠক ভাবতে থাকুন, আমাদেরই কথা হয়তো বলছেন, অথবা যারা তাকে পছন্দ করেননি, যারা তাকে গ্রহণ করেননি, হয়তো তাদের কথাই বলছেন। আমরা ভাবতে থাকি। প্রবুদ্ধের খুব একটা বইপত্র আমার কাছে নেই, না থাকা নিয়ে আমার খুব লজ্জাও নেই। এটা আমাদের বাস্তবতা যে আমাদের বইপত্র সহজে পাওয়ার কোনো কেন্দ্র নেই। টুকটাক পাওয়া যায় যদি শিলচরে যাওয়া হয় বা আগরতলাতে যাওয়া হয়, অথবা বন্ধুবান্ধব পাঠান, অথবা খবর পেলে যদি সংগ্রহ করে আনা যায়। প্রবুদ্ধ সঙ্গে আমার আলাপ হয়েছিল সেই কলেজ জীবনেই তার নাম শুনেছি, শিলচর থেকেও শুনেছি। এবং তারপরে প্রথম দেখাদেখি হয়েছিল কৈলাসহরে, উত্তর পূর্ব নিয়ে সাহিত্য সম্মেলন হচ্ছিল। সেখানে প্রবীণদের মুখেও তার কথা শুনছিলাম আর বিস্মিত হচ্ছিলাম। বয়সে সে আমার থেকে ছোট, কিন্তু তখনই সাহিত্যের এক উজ্জ্বল প্রতিভা হিসেবে সে দ্যুতি ছড়াচ্ছিল। তার পরের বার দেখা হয় কাছাড়ে উদারবন্দের একই রকমের সম্মেলনে। তার ইন্দ্রজাল কমিক্সের কবিতাগুলোর কথা শুনছিলাম। তারপরে খুব বেশি না হলেও 5-6 বার দেখা হয়েছে, কিন্তু খুব বেশি কথাবার্তা বা যোগাযোগ হয়েছে আন্তর্জালে সক্রিয় হবার পর থেকে। আন্তর্জালে যখন
2010 সন থেকে আমরা বাংলায় লেখালেখি করতে শুরু করেছি। তার শুরুর দিকের যে কয়েকজন ব্যক্তি সক্রিয় ছিলেন তার মধ্যে রয়েছেন প্রবুদ্ধ সুন্দর এবং তার খুবই আপনজন, খুব ঘনিষ্ঠ বন্ধু দুজন, অমিতাভ দেব চৌধুরী এবং অশোক দেব। এই শেষের দুজন আমাদের ঈশানের পুঞ্জমেঘেরও দীর্ঘদিন অ্যাডমিন ছিলেন, এই কথাটা জানিয়ে রাখি। প্রবুদ্ধ সুন্দর সুব্রত আগস্টিন গোমেজের কুলিপুলাও বলে একটি কবিতার বই দিয়েছিলেন ঈশানের পুঞ্জমেঘে, যদি তুলে রেখেছিলাম। প্রবুদ্ধ সুন্দরকে বলেছিলাম যে তার বইপত্রগুলোও যদি পিডিএফ করে দেন বা তার প্রিয় আরও বইগুলো, অন্তত উত্তর পূর্বের বইগুলো, সেরকম কথা নিজের বেলা তিনি কথা রাখেননি, অন্যের বেলা হয়তো রাখা হয়ে ওঠেন। যদি আজকে নিজের বই 2-4টাও দিতেন তাহলে আমরা অন্তর্জালে আজকে পড়াতে পারতাম। তো যেহেতু পাওয়া যায় না, ফলে প্রবুদ্ধ সুন্দরের সেভাবে বই নেই। দুটো বই আছে তার সম্পাদিত সংকলন গ্রন্থ, একটি অমিতাভ দেব চৌধুরী এবং প্রসূন বর্মনের সঙ্গে গুয়াহাটি থেকে ভিকির প্রকাশিত উত্তর পূর্বের বাংলা কবিতা, আর আরেকটি অক্ষরের প্রকাশিত আগরতলার থেকে আকবর আহমেদের সঙ্গে প্রবুদ্ধ সম্পাদনা করেছিলেন ত্রিপুরার বাংলা কবিতা। এই দুটো বই আছে। এখানে ফাঁকে একটা কথা বলে ফেলি, সেদিন দেখলাম সুব্রত আগস্টিন গোমেজ থাকেন অস্ট্রেলিয়াতে, বাংলাদেশের কবি। তিনি 1994 ইংরাজিতে প্রবুদ্ধকে হাতে লেখা একটি চিঠির প্রতিলিপি ফেসবুকে পোস্ট করেছেন। তখন আন্তর্জাল ছিল না। সেই জমানাতেই সুব্রত আগস্টিন গোমেজের কবিতার বার্তা উত্তর পূর্বে পৌঁছে গেছে, আর প্রবুদ্ধের কবিতার বার্তা পৌঁছে গেছে বাংলাদেশে। কল্পনা করুন, 25 বছর বয়স তো 94-তে প্রবুদ্ধের। সেই চিঠিতে সুব্রত আগস্টিন গোমেজ লিখছিলেন যে ত্রিপুরার বাংলা সাহিত্য যেন না হয় পশ্চিমবঙ্গীয় বাংলা সাহিত্যের সম্প্রসারণ, এজন্য নিজের পরিচয়ে মাথা তুলে দাঁড়াতে পারে। আজীবন প্রবুদ্ধ সেই স্বপ্নকে লালন করেছেন। তার বহু কবিতায় সেই উচ্চারণ আছে, বহু গদ্যে এই উচ্চারণ আছে। আর যে দুটি সংকলনের কথা বললাম, সেই সংকলনের সম্পাদকেরদেরও সেই উচ্চারণ রয়েছে। এবং আমরা যখন আন্তর্জালে বাংলা লেখালেখির কাজ শুরু করি, তখন আমাদের পেছনেও যে কয়জনের চিন্তা, যে কজনের মনন আমাদের প্রেরণার কাজ করছিল, তার মধ্যে অন্যতম প্রবুদ্ধ সুন্দর। তো বেশি বলবার সময়ও নেই, সুযোগও নেই। এভাবে অকালে সে ঝরে যাবে আমরা ভাবিনি। 1 দশক ধরে সে কঠিন অসুখে অসুস্থ ছিল, কিন্তু তার কর্মোদ্যম আমাদের আশাকে জিয়ে রেখেছিল। আমরা ভেবেছিলাম দীর্ঘদিন প্রবুদ্ধ সুন্দর আমাদের সঙ্গে থাকবেন। গত ফেব্রুয়ারিতে আগরতলাতে গেছিলাম, অক্ষরের অফিসে আড্ডা হচ্ছিল, প্রবুদ্ধ এসেছিলেন। তখনও তার উজ্জ্বল স্বাস্থ্য দেখে আমি ভাবতেই পারিনি যে এই লোকটা অসুস্থ, এরকম একটা কঠিন অসুখে। এবং কোনো এক বই ছাপা নীল উপত্যকার রাখাল নয়, সেটির কাজ সম্ভবত আরও পরে হয়েছে। কোনো এক বইয়ের প্রুফ কপি নিয়ে কথাবার্তা হচ্ছিল, যার প্রুফ দেখা নিয়ে তিনি ব্যস্ত ছিল। প্রবুদ্ধ কিন্তু সাহিত্যের বইয়ের বাইরেও প্রচুর পাঠ্যপুথিও সম্পাদনা করেছেন। যাই হোক, সে এইভাবে অকালে চলে গেল। আমি শেষে তার একটি কবিতা পড়ছি। সেই পরজন্মের কথাগুলো দিয়ে শুরু করেছিলাম, সেরকমই আরেকটি প্রেমের কবিতা, অন্যরকম প্রেমের কবিতা, দরজা, এই ত্রিপুরার বাংলা কবিতাতে আছে। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও, আটকে রেখো না। একটি কথাও না বলে তার ব্রিফকেস গোছাতে সাহায্য করো। প্রেশার বা থাইরয়েডের ওষুধ সে যেন ভুল করে ফেলে না যায় শূন্যতা ছাড়া। সে যেন ছেড়ে না যায় আর কোনো স্মৃতি। অশ্রুগ্রন্থি থেকে যেন বেরিয়ে না আসে সুচাগ্র তরল। ঘোড়াক্ষরেও তোমার মুখে যেন জল বসন্তের মতো আরতি আর হাহাকার ফুটে না ওঠে। শুধু এগিয়ে যাওয়ার পথে নিচুস্বরে তাকে বলো, দরজা ভেজানো থাকবে, টোকা দেওয়ার দরকার নেই, আলতো ঠেলে দিলেই কপাট খুলে যাবে। প্রবুদ্ধের মৃত্যুর পর পূর্বোত্তরে, বাকি ভারতে এবং বাংলাদেশে যে প্রতিক্রিয়া দেখেছি, তাতে আমার মনে হয়েছে আরও বহুদিন আমাদের দরজা ভেজানো থাকবে। প্রবুদ্ধ সেখানে মাঝে মধ্যেই টোকা দেবে আর আমাদের ভেতরে এসে সে আড্ডা জমাবে। ধন্যবাদ। জনমে দেখা হবে।
ভুলিও মোরে হেথা ভুলিও পর জনমে দেখা হবে প্রিয় ভুলিও মোরে হেথা ভুলিও হে জনমে যাহা বলা হলো না হে জনমে যাহা বলা হলো না আমি বলিব না তুমিও বলো না জানাইতে প্রেম করিও চলো না যদি আসি ফিরে বেদনা দিও পর জনমে। তোমার গানের কাছে আজও অধমর্ণ এই অসুস্থ শিয়র, যে শিয়রে ঔষধি সরিয়ে কোনো কোনো রাতে মৃত্যু এসে বসে। মৃত্যুও সঙ্গীত প্রিয়, সুরের মূর্ছনা তাকেও বিভ্রান্ত করে। বাণীগ্রহের ফাঁদে পা দিয়ে তাকেও শুক্র গ্রহের জ্যোৎস্নায় গভীর নির্জন পথে শূন্য হাতে আপাতত ফিরে যেতে হয়। তোমার গানের কাছে আজও অধমর্ণ এই অসুস্থ শরীর, অনিদ্রামুখর রাতে রুদ্ধবাক এক নিঃস্ব রিক্ত শ্রোতা হয়ে। ওগো শ্যামাঙ্গী বাংময় চোখ, তোমার গানের অপেক্ষায় থাকি। নশ্বরতা যদি প্রশ্ন করে কি সম্মানে দিয়েছ শিল্পীকে, জানি অশ্রু ও স্তব্ধতা ছাড়া আর কিছু দিতে পারিনি। কবিতা সম্মানী লিখেছেন আমাদের প্রিয় কবি প্রবুদ্ধ সুন্দর কর। আমার ওই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার ওই বিরহের অন্তরালে তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে, তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে, এবার সেবার কাজে ডেকে নাও, এবার সেবার কাজে ডেকে নাও।
ডেকে নাও সন্ধ্যাকালে, কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে তোমার আমার ওই বিরহের অন্তরালে। প্রবুদ্ধের সাথে 30 বছরের ছড়ানো ছিটানো স্মৃতির কলার যদি আমি বলি, তবে আজকের রাত্রেও সেই বলা শেষ হবে না। দীর্ঘ সময় আমরা আড্ডা মেরেছি। সে আমার ব্যাংকে এসছে বদরপুরে, ব্যাংক থেকে বেরিয়ে গিয়ে আমি বদরপুর ঘাটের যে সুপুরি গাছের টিলা ছিল সেই টিলাতে চড়ে বসে আমরা দুজনে আড্ডা মেরেছি, কবিতা পড়েছি। এছাড়া যে কয়েকবার ত্রিপুরায় আমার চাকরি সূত্রে যাওয়ার আগে যে 1-2বার আমি গেছি, মহাকালী মিষ্টান্ন ভাণ্ডারে আড্ডা, তার জগৎপুর বাড়িতে যাওয়া, সেখানে আড্ডা, তার মায়ের সাথে কথা বলা। সে সময় তার বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি, সুতরাং আমরা দুজনই অকৃতদার ছিলাম সেই সময়। তো সেই সব আড্ডার স্মৃতি, অনুপদার আম গাছের নিচে বসে বিশ্বজিৎ, আমি, প্রবুদ্ধ, অশোক সবাই মিলে সেই সাংঘাতিক আড্ডা, সেই তুমুল আড্ডা, এবং সেই হালার হালার এবো, সেই হালার হালার এবো পরে একটি মিথের মতো একটি শব্দবন্ধে পরিণত হয়েছিল আমাদের মধ্যে। তার মৃত্যুর কিছুদিন আগে যে শেষ আড্ডাটি আমার সাথে হয়েছিল, সেটা দূরভাষে তার সাথে প্রায় ঘন্টা খানেক বা তারও অধিক সময় কবিতা, উত্তর পূর্বের কবিতা, আমার প্রিয় কবি, তার প্রিয় কবি, এসব নিয়ে প্রায় ঘন্টা দেড়েক সুদীর্ঘ আড্ডা হয়েছিল। সে আড্ডার কথা সে পরে অমিতাভকে জানায়। সে আড্ডা ধরে রাখলে হয়তো ট্রান্সক্রিপ্ট যদি করা যেত সেই আড্ডার, তাহলে হয়তো একটি অসাধারণ একটি দিক উঠে আসতো প্রবুদ্ধের আমাদের কাছে। আড্ডার স্মৃতিগুলো বাদ দিলে প্রবুদ্ধের সাথে কবিতা নিয়ে আমার প্রায়শই তর্ক বিতর্ক হতো। আমার কবিতা চিন্তা তার কাব্যচিন্তার একদম বিপরীত ছিল শেষের দিকে। বিশেষত সে যখন বাংলা কবিতা করছে তখন ওর কাব্যচিন্তার সাথে আমার কাব্যচিন্তা প্রায় একই সমান্তরালে যাচ্ছিল, এবং বলতে দ্বিধা নেই যে সেই জন্যই হয়তো সে তার বাংলা কবিতা পত্রিকার জন্য আমাকে আমন্ত্রিত সম্পাদকীয় লেখার জন্য বলেছিল, এবং আমিও সেই সম্পাদকীয় লিখি। প্রবুদ্ধের মৃত্যুর শোকবিহ্বলতা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। এক প্রচণ্ড আফটার শোকে আমি হয়নি। প্রবুদ্ধ আমাদের উত্তর পূর্বের যে সমসময় যে কবিরা, আমাদের যে একদল কবিরা এসেছিলাম আমরা, প্রবুদ্ধ, আমি, স্বর্ণালী, অমিতাভ, সঞ্জয় দা, অশোক, তপন, অভিজিৎ, আমরা সবাই প্রায় একই সময় লেখালেখি শুরু করি। একই সময় আমাদের লেখালেখির জগতে আত্মপ্রকাশ সামান্য আগে পড়ে। তো আমাদের সবার সঙ্গে তার এমন একটি হৃদ্যতার সম্পর্ক ছিল যে উত্তর পূর্বের কবিতা নিয়ে তার একটি প্রচণ্ড গর্বের জায়গা ছিল, সাংঘাতিক একটা গর্বের জায়গা ছিল আমাদের সবাইকে নিয়ে। প্রচণ্ড উষ্ণ ছিল সে, প্রচণ্ড আবেগপ্রবণ ছিল, আবার একটু শিশুর মতো ছিল। অকারণে রাগ বা গোসা তার হতো, সেটারও পরিণাম আমাকে ভুগতে হয়েছে দীর্ঘদিন।
কোনো কারণে তার অভিমানের যে দীর্ঘকালীন যে রেসটা, সেই রেসটা আমার সাথে তার সম্পর্কেও এসছিল এবং থেকে গেছিল দীর্ঘ সময়। তার মৃত্যুতে এত বিপন্ন বোধ করছি, প্রবুদ্ধ নেই এটা ভাবতেই পারছি না। তার সাথে যা বলে শুরু করেছিলাম সেই অনিঃশ্বাস কথাবার্তা আমার চলতেই থাকবে। সে সশরীরে নেই, কিন্তু সে আমার মধ্যে, আমার ভেতরে সবসময় অবস্থান করবেন। তার একটি প্রিয় গান ছিল, আমার হৃদয়ে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। নমস্কার। সঞ্জয় দা জানতে চেয়েছেন প্রবুদ্ধ সুন্দর সম্পর্কে আমি যা জানি বা আমার স্মৃতিতে যেটুকু সঞ্চিত আছে সে সম্পর্কে 2-3 মিনিটের মধ্যে কিছু বলার জন্য। এখন প্রশ্ন হচ্ছে আমি কতটুকু জানি প্রবুদ্ধ সুন্দর করকে। তার কবিতা তো পড়ছি সেই কবে থেকে, সেই বহুদিন হলো। তো উনি ফোন করেছিলেন 2006-07 নাগাদ, যখন আমার গুচ্ছ কবিতা বেরিয়েছিল কবিতার পূর্বোত্তর 2য় সংখ্যায় সম্ভবত। তখন অনেকেরই হয়তো আগ্রহ হয়েছিল যে নতুনভাবে নতুন করে কেউ লিখছে জানার জন্য। প্রবুদ্ধ সুন্দর একদিন সন্ধ্যাবেলা আমাকে ফোন করলেন এবং সরাসরি বললেন যে আমি শিবাশিস, আমি গৌহাটিতে আছি, তুমি চলে এসো। তুমি করে বললেন, এটা খুব ভালো লাগলো। আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করবো যাওয়ার জন্য, কিন্তু আমার আর যাওয়া হয়নি। তখন আমার একটা মানসিক আর্থিক একটা বিপর্যস্ত অবস্থায় ছিলাম, কোথাও যাবার উপায় ছিল না। কোনো কবিতা পাঠের আসলে এমনিতেও বরাবরই যাই, স্বভাবটাই শামুকের মতো। তা আমার যাওয়া হয়নি, এবং আমি যে যেতে পারছি না বা যাওয়া হচ্ছে না বা যাওয়া হলো না, সেটাও আমি জানানোর সৌজন্য দেখাইনি। এটা কেন আজকে ভাবি যে কেন আমি একটা ফোনও তো করতে পারতাম। যা হোক, আমার স্বভাবটাই এরকম বোধহয়, যে একটু উদাসীন, যে এই অমার্জনীয় ক্ষমারাযোগ্য অপরাধটা আমি করেছিলাম। ওনাকে আর ফোন করিনি, একটা যে ফোন করে খবর নেওয়া তাও করিনি। যা হোক, সেভাবেই চলছিল। তা উনি হয়তো অভিমান করেছিলেন। 2012 নাগাদ যখন আমি ফেসবুকে এলাম তখন বুঝতে পারলাম সেটা, যে উনি অভিমান করেছেন আমার প্রতি। তা ওনার কবিতা পড়তাম, অনেকের কবিতাই যেমন পড়ি, ওনার কবিতাও খুব পড়তাম, খুব টানে আমাকে, এবং কমেন্ট করতাম। উনি কোনো রেসপন্স করতেন না, বা করলেও খুব একটা যেন চেনেনি না এরকম। তখন কখনো কখনো একটু আহত বোধ করতাম যে উনি এরকম না চেনার ভাব করছেন। যাই হোক, আমি ওগুলো মনে রাখিনি। তা সত্ত্বেও একটা লাইক কখনো দিতাম, কিন্তু কবিতা পড়তাম সবই। এখন কমেন্ট করতে ভয় লাগতো। আমি তো ছোটো ছোটো কমেন্ট করি, উনি ছোটো কমেন্ট করলে উনি নিজেই একটু অপমানিত বোধ করতেন বোধ হয়। উনি চাইতেন যে কোনো ভালো করে প্রতিক্রিয়া ব্যক্ত করি, সেটা তখন আমার সম্ভব হচ্ছিল না। তো যা হোক, এই গত গৌহাটিতে যে বাংলা উত্তর পূর্ব ভারত বাংলা লিটল ম্যাগাজিন সম্মেলন হয়েছিল, সেখানে আমি গিয়ে প্রবুদ্ধ সুন্দর করের সঙ্গে আমার জীবনের প্রথম এবং শেষ সাক্ষাৎ হয়। প্রথম এবং শেষ, তার আগে দেখা হয়নি কখনো। ফোনে কথা হয়েছিল একদিন, তারপরে দেখা হলো। দেখার সঙ্গে সঙ্গে উনি আমাকে বুকে জড়িয়ে ধরে, একদম বুকে জড়িয়ে ধরলেন, খুব জোর। আমি অবাক হয়ে গেলাম, এত আন্তরিকতা, খুব ভালো লাগলো। তারপরে দুজনে মিলে বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে এক চায়ের দোকানে চা খেলাম, সিগারেট খেলাম, দুবার করে। তারপরে ভেতরে এসে, ভেতরেও চায়ের ব্যবস্থা ছিল, অনেকবার চা খাওয়া হলো, গল্প, কবিতা, গান, অনেক কিছু আলোচনা, ত্রিপুরার সাহিত্য।
বা সামগ্রিকভাবে উত্তর পূর্ব ব্রহ্মপুত্র ভ্যালি বা বরাক ভ্যালির সাহিত্য, বাংলা সাহিত্য, অনেক কিছু আলোচনা হলো। তো প্রবুদ্ধ সুন্দরকর বরাবরই বিখ্যাত মানুষ। ওনার কবিতায় নিজস্ব সিগনেচার আছে, শানিত ভাষা, স্মার্ট গদ্য, সব কিছুই। ওনার গদ্যও খুব দারুণ, সেজন্যই লিখছি এই যে ওনার শুধু কবিতা না, গদ্যও উনি অসাধারণ গদ্য লিখতেন। তো যা হোক, আমার সঙ্গে তারপর থেকে এই গৌহাটি লিটল ম্যাগাজিন সম্মেলনের পর থেকে একটা যোগাযোগ হলো। আপনারা অনেকেই জানেন না, প্রবুদ্ধ সুন্দর করের জ্যোতিষ, যোগ, তন্ত্র, ভক্তিমার্গ এসব নিয়ে বিশেষ ব্যুৎপত্তি ছিল, ওনার পড়াশোনা ছিল, উনি চর্চাও করতেন। বিশেষ করে গুরুবাদী মানুষ ছিলেন, গুরুভক্তি ছিল। এটা ওনার লেখা পড়ে বোঝার উপায় ছিল না। ওনার জীবনযাপনটাও ছিল অন্যরকম, একটু লাইফস্টাইল, খুব মডার্ন আপ টু ডেট লাইফস্টাইল ছিল, যেটা হয়তো আমার অতটা নেই। ওনার খুব সাংঘাতিক বোহেমিয়ান স্বভাব কবিদের হয়। যেমন উনি বারে বারে চা খাচ্ছিলেন, দেখেছি সেই লিটল ম্যাগাজিন। আমি বলেছি, আপনার স্বাস্থ্যজনিত সমস্যা আছে, আপনি কেন বারে বারে চা খাচ্ছেন? উনি বললেন, কিছু না, খাই। তো এরকম আর কি একটা অবহেলা, স্বাস্থ্যের প্রতি অবহেলা ছিল। তা সত্ত্বেও উনি তো ভীষণ জীবিত মানুষ ছিলেন, আমাদের থেকেও অনেক বেশি জীবিত। আমি এতটাই জীবিত না, কিছুটা আমাকে অনেকে ভাববে হয়তো ভেতরে ভেতরে জীবিত, বাইরে প্রকাশটা কম। ওনার বাইরেও সেই প্রকাশটা ছিল, ভীষণ জীবিত। গত 18 তারিখেও দেখবেন পলিটিক্যাল পোস্ট আছে ওনার ফেসবুক অ্যাকাউন্টে। তো খুব অবাক লাগে, এই অসুস্থতার মধ্যেও উনি ওইসব বিষয়ে উনি মন্তব্য করে যাচ্ছেন। যাই হোক, অনেক সময় বিতর্কিত মন্তব্য উনি করতেন, কারো পরোয়া করতেন না, এই ব্যাপারটা ওনার মধ্যে ছিল। কিন্তু গভীর আধ্যাত্মিক প্রকৃতির মানুষ, সেটা আমি বুঝেছি ওনার সঙ্গে এই দীর্ঘ যোগাযোগের। বিভিন্ন বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ নিতেন। আমারও একটু জ্যোতিষ, তন্ত্র, যোগ সম্পর্কে আমার একটু চর্চা আছে দীর্ঘদিন ধরে, সামান্যই। তো উনি আমার পরামর্শ নিতেন জ্যোতিষী হিসেবে, কখন এবারও অপারেশন কোন দিন করব, কোন সময়ে করব, আপনি বলে দিন, বা যোগ হিলিং একটু আমাকে পাঠান, এরকম নানানভাবে আমাকে জিজ্ঞাসা বা আমার কাছে উনি চাইতেন, সাহায্য চাইতেন, অন্যরকম সাহায্য যেগুলো হয়তো সবাই বুঝবে না। ওনার মেয়ের অ্যাডমিশন, এসব বিষয়েও বলতেন, বা বিভিন্ন বিষয়ে আলোচনা হতো। অনেক গোপন কথা আমাকে শেয়ার করতেন, গভীর আলোচনাও হতো। গৌরীপুরের প্রতিমা পাঞ্জের দেশ এটা। আমি তো গৌরীপুরে থাকি। গৌরীপুর আপনারা জানেন প্রতিমা বড়ুয়ার দেশ। প্রতিমা পাঞ্জে বড়ুয়া গোয়ালপাড়িয়ার লোকগীতের সম্রাজ্ঞী যাকে বলা হয়। তো এটা প্রবুদ্ধ সুন্দর কর খুব ভালো করে জানতেন। উনি গোয়ালপাড়িয়া গান, যাকে ভাওয়াইয়া বা চটকা গানও বলে উত্তরবঙ্গে, একই গান একই ভাষা, সেই গানের ভক্ত ছিলেন। মাঝে মাঝে সেসব গান উনি ফেসবুকে পোস্ট করতেন, আমি দেখেছি। এবং ওনার মানে সিলেকশনও খুব ভালো ছিল। তো উনি বলতেন যে গোয়ালপাড়িয়া গান আপনাদের ওখানে তো অনেক শিল্পী আছে, কাউকে দিয়ে গাইয়ে ভিডিও করে আমার কাছে পাঠান। তা আমি বললাম ঠিক আছে, এখানে তো অলকা পাণ্ডে আছে, প্রতিমা পাণ্ডে বড়ুয়ার নিজের মেয়ে, ও তো গান গায় এবং ত্রিপুরায় গেছেও বহুবার। তা অলকার সঙ্গে আমার স্ত্রীর বন্ধুত্ব আছে, আমি যোগাযোগ করলাম। অলকাও বলল ঠিক আছে, এখন তো করোনা চলছে, করোনা যাক, আমার তো এখন বাদ্যযন্ত্রী যারা দোতারা বাজায় বা ওই সারিন্দা বাজায়, এসবকে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, সেটা হলো না তখন আপাতত। তা প্রবুদ্ধবাবু শুনে বললেন ঠিক আছে, আমি যাব গৌরীপুরে একবার, আপনার বাড়িটাও দেখবো, আর লোকার ওখানে গিয়ে ভিডিও করে আনবো। আর এই জায়গাগুলো দেখা হয়নি, আমার কাছে শুনলেন এসব জায়গায় কী কী দ্রষ্টব্য স্থান আছে, আমি বললাম। যাই হোক, ওনার খুব আসারও ইচ্ছা ছিল, সে দুঃখ আমার রয়ে গেল যে উনি আসতে চেয়েছিলেন, আসা হলো না। তা এখানে আমাকে আরও বলেছিলেন যে আপনি একটা ভিডিও পাঠান, বাংলা কবিতা নামে ওনার একটা ফেসবুক চ্যানেল আছে, সেখানে আমারও কিছু কবিতা যাতে আমি কবিতা পাঠ করে একটা ভিডিও পাঠাই। তা সেটা আমি বললাম ছেড়ে দিন, আমার এসব বিষয়ে খুব আগ্রহ কম, অনাগ্রহ আছে, উদাসীনতাও আছে, আমি পারিও না এসব, আমি একটু দূরে থাকাই মনে হয় ভালো। যাই হোক, আমি বললাম আপনি চালিয়ে নিন, আমার তো হচ্ছে না। তো এসব ব্যাপারে আমারও অনাগ্রহ ছিল। কিন্তু উনি ওই যে আগেই বলেছি, ভীষণ জীবিত, ভীষণ অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ। এবং সেই যে ওনার একটা বই আছে আমার অ্যাম্বুশ, ওনার ওই লেখার মধ্যে সেই অ্যাম্বুশ করার ব্যাপারটা আপনারা হয়তো সবাই লক্ষ্য করেছেন। অ্যাম্বুশ যেভাবে গেরিলা কায়দায় যে অ্যাম্বুশ করা হয়, সেই রকম একটা ব্যাপার, আক্রমণাত্মক ব্যাপার একটা ছিল ওনার লেখার মধ্যে। ওনার
চরিত্রের মধ্যেও হয়তো ওরকম একটা ব্যাপার ছিল যেটা বাইরের আবরণ। আমার তো মনে হয় ওনার বাইরের একটা খোলস ছিল যেটা ভেদ করে একটা নরম মনের, একটা বৈরাগী মনের, বোহেমিয়ান মনের মানুষ ছিল ভেতরে। আধ্যাত্মিকতা থাকা সত্ত্বেও, দোষগুণ তো মানুষের থাকেই, তা সত্ত্বেও ভেতরের মানুষটাকে উনি একবার বলেছিলেন আমাকে, যে আলোচনা হতো যে প্রবুদ্ধ সুন্দর করের ভুলটাই সবাই দেখে। আমাকে আসল প্রবুদ্ধ সুন্দরকে কেউ চিনল না, এটা বলেছিলেন আমার সঙ্গে। মানে আমি ঠিক এক্সাক্ট ওনার ওয়ার্ডগুলো বলতে পারছি না, সারমর্ম এটাই যে ওনাকে আসল প্রকৃত প্রবুদ্ধ সুন্দরকে কেউ চেনে না। দেখবেন ওনার অনেক কবিতায় উনি নিজেকে আত্ম উন্মোচনের একটা চেষ্টা আছে। সেই যে নিঃসঙ্গ রেডিও স্টেশন, সেই জঙ্গলের ভিতরে পড়ে থাকা, সেটাকে বলছেন যে প্রবুদ্ধ সুন্দর পথ। বা অন্য অনেক জায়গায় আছে এই ধরনের নিজের নামটাকে উনি ব্যবহার করেছেন। হ্যাঁ, সেটাকে উনি চেষ্টা করেছেন হয়তো ওনার ভেতরের সেই আমিকে তুলে ধরা। সেটা কতদূর আমরা তো মানুষকে, একজন কবিকে কবিতা দিয়ে বিচার না করে তার ব্যক্তি জীবন দিয়ে বিচার করি। ব্যক্তি জীবনে ত্রুটি বিচ্যুতি থাকবেই। তা সেটা ছাড়াও যে আর একটা মানুষ আছে যে কবি মানে সে যোগী, সেই যোগের উপলব্ধি, যোগের উপলব্ধি তো কবিতা, প্রকৃত কবিতা মানে একটু একটু যোগলব্ধ আসলে, আমি তো তাই মনে করি। সে যাই হোক, আমার সৌভাগ্য হয়েছিল এমন একটি মানুষের সঙ্গে একটা সম্পর্কের জায়গায়, যদিও প্রথম দিকটায় সেরকমভাবে হয়নি, শেষের দিকটায় গত কয়েক বছর ধরে একটা ভালো একটা হৃদ্যতা আমার সঙ্গে ওনার হয়েছিল। এবং আমার সৌভাগ্য যে আমি যেহেতু ওনার অ্যাস্ট্রোলজিও করতে হতো, আমাকে অনেক প্রশ্ন ওনাকে করতে হতো, অনেক কিছু জানারও থাকে, আমি জিজ্ঞেস করতাম, উনি বলতেন। এবং সেটা মানুষটাকে জানার চেষ্টা করেছি যে মানুষটা কেমন। তাতে আমার মনে হয়েছে একটা খুব গভীর মনের মানুষ, যার তল পাওয়া যায় না, এটা অতল স্পর্শী মনের মানুষ ছিলেন উনি। সেটা আমার সৌভাগ্যই যে এরকম একজন মানুষের সান্নিধ্য, রিয়েল সান্নিধ্য হয়তো কম হয়েছে, ভার্চুয়াল লেভেলে অনেকটাই ওনার সান্নিধ্য আমি পেয়েছি। এই জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আর কি বলবো, ভালো থাকুন, প্রবুদ্ধ সুন্দর কর যেখানে আছেন, সবাই ভালো থাকবেন। শিরাজের রোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে, শিরাজের রোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে তরুণীরা কবি কাঁদে নির্জনে, ঝরা বন গোলাপের বিলাপ শুনে, বুলবুলি নীরব নরগিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শুনে, বুলবুলি নীরব নরগিস বনে। সংক্রান্তি, চৈত্র শেষের বাতাস ফিস ফিস করে জিজ্ঞেস করলো, বলো বস, কাল মাংস হচ্ছে তো তাহলে? দই, খুব ভোরে স্নান, তেল চিটে গেঞ্জি আর জাঙ্গিয়ার ওপর গলিয়ে নেবে আব্দির পাঞ্জাবি, বিকেলে আশ্রম যাবে, কাব্যলোক, রবীন্দ্রসঙ্গীত, ফেরার পথে কি ছুঁয়ে যাবে লক্ষ্মী বস্ত্রালয়, শ্রীহরি ভাণ্ডার, রাতে কি হুইস্কি, কাজু, শশা আর টমেটো স্যালাড? আড়াই পেগের পর হুক খুলতে খুলতে বউকে কি বোঝাতে চাইবে তুমি আজও সেই জকি যার ঘোড়ার ওপর চোখ বুজে বাজি রাখা যায়? চমকে ওঠো না বাঞ্চত, এ হচ্ছে থট রিডিং 1408-এর মতো।
এবারও তোমাকে ঘেঁটি ধরে ওঠ বোস করাবে মদন গুপ্ত, নয়তো বেনি মাধব শীল। কবি প্রবুদ্ধ সুন্দর করের কবিতা হুমায়ুন নামা। মৃতের নামের আগে যে চন্দ্রবিন্দুটি বসানোর রীতি, সেই চন্দ্রবিন্দু ঈশ্বর প্রতীক। আমাদের ইতিহাসে হুমায়ুনের প্রার্থনা নেই, তাই তার গোটা আয়ুষ্কালই অভিশপ্ত একটি মৃত্যু শিয়র। যে শিয়রে অপত্যতাড়িত এক দিগ্ভ্রান্ত পিতা রাত জেগে বসে থাকে, আর ভিক্ষুকের মতো পূর্বে ও পশ্চিমে দুই করতল পেতে পুত্রের আরোগ্য চায়। আমাদের ইতিহাসে নেই হুমায়ুনের প্রার্থনা, তাই পিতার যকৃৎ চেপে বসে কর্কটের দাঁড়া। অসহায় হুমায়ুনও জন্ম জানুকাটা বলে প্রার্থনা অযোগ্য। তহসিল কাছারিতে আমার পিতার নথিভুক্ত নাম চন্দ্রবিন্দু হরিপদ কর। কুলাঙ্গার পুত্র আমি, আর পিতা আমার ঈশ্বর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আমি সুব্রত চৌধুরী কবিবন্ধু প্রবুদ্ধের অকাল প্রয়াণে তারই একটি কবিতা বকলমা পড়ছি। আমার সময় নেই অগ্নাশয়ের প্রদাহ চেপে, বেদনানাশক খেয়ে শুতে হবে রাতে। লেখালেখি নাম জপতপ, লেখালেখির বকলমা আমি কবেই দিয়েছি কবি বন্ধুদের কাছে। জপতপের বকলমা তো ঠাকুর তোমাকে সঁপেছি, ব্যথার বকলমা শুধু নিঃস্বার্থে নিয়েছি। আমার সময় নেই। নমস্কার। আমার সঙ্গে কবি প্রবুদ্ধ সুন্দরের পরিচয় 1992 সালে। ততদিনে মহাবাহুর প্রথম সংখ্যা বেরিয়ে গেছে। দ্বিতীয় সংখ্যার জন্য আমরা কবিতা চেয়ে প্রবুদ্ধকে চিঠি লিখেছিলাম। ততদিনে আমাদের সমসাময়িকদের মধ্যে প্রবুদ্ধ বেশ খ্যাতিমান হয়ে উঠেছেন। জমিল শাহেদ সম্পাদিত রমেন্দ্র কুমার থেকে প্রবুদ্ধ সুন্দর বইটির দৌলতে আজ প্রবুদ্ধর মৃত্যুর পরে পুরনো অনেক স্মৃতি ভিড় করছে, অনেক কথা মনে পড়ছে। উল্টে পাল্টে দেখছিলাম যে এই 92 থেকে 95 সালের মধ্যে প্রচুর পত্র বিনিময় হয়েছে আমাদের দুজনের মধ্যে, এবং নানা বিষয়ে কথা হয়েছে সেই সময় চিঠির মাধ্যমে। প্রবুদ্ধ সেই সময় বাংলা কবিতা নামে একটি কবিতাপত্র সম্পাদনা করছিল। পরবর্তীকালে এই মোবাইলের যুগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফোনে নানা সময় তার সঙ্গে আলাপ হতো। পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম যে গত বছর মার্চ মাসে ও আমার সামনে একটা প্রস্তাব এনেছিল একটা দ্বিভাষিক কবিতা সংকলন করার প্রস্তাব নিয়ে। তো সেই সংকলনটি অসমীয়া এবং বাংলা ভাষায় কবিদের নিয়ে আমরা আলাপ আলোচনা করে অনেক দূরই এগিয়েছিলাম। প্রাথমিক কবিদের একটা তালিকাও আমরা প্রস্তুত করেছিলাম, কিন্তু তারপর থেকে নানা সময় প্রবুদ্ধতার অসুস্থতার কারণে এই পরিকল্পনা পেছাতে থাকে এবং শেষ পর্যন্ত আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলো না। প্রবুদ্ধর কবিতা প্রথম থেকেই আমরা প্রবুদ্ধর কবিতার পাঠক, এবং ইদানিং একটা দেখতে পাচ্ছিলাম যে প্রবুদ্ধর কবিতায় একটা বাঁক, একটা পরিবর্তন যেন চোখে পড়ছিল। তার যে সিগনেচার টিউন, যে মানে তার কবিতার যে সিগনেচার টিউন, তার থেকে কোথাও যেন একটু দূরে সরে আসছিল। ওর কবিতায় ওর অসুস্থতার প্রসঙ্গ, একটা মৃত্যু চেতনা, এই জিনিসগুলো আমরা লক্ষ্য করছিলাম। মৃত্যুর কথা ও অনেকবার বলেছে, তার অসুস্থতার কথা অনেকবার বলেছে। এখন মনে হয়, তখন এগুলোকে তেমন গুরুত্ব দিইনি, এখন মনে হয় যে প্রবুদ্ধ কি তাহলে কিছু আঁচ করতে পেরেছিল। নমস্কার, আমি তিমির দে।
আমাদের উত্তর পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবি প্রবুদ্ধ সুন্দর করের দুটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। প্রথম কবিতাটি বাংলা ভাষা। বাংলা ভাষা। শিওরের পাশে এসে দাঁড়িয়েছে বাংলা ভাষা, তাকে কি বলবো? অন্ধ আর আলোর সংশয়, প্রাণের ভেতর রোপিত মৃত্যুচ্ছল। তাকে কি বলবো? শুধু আলো নয়, অনুভূতি দেশ থেকে কখনো কখনো অন্ধকার আসে। দ্বিতীয় কবিতাটি ট্রেজেডি। ট্রেজেডি। লিসিয়ার বেসিয়ারের তুলনায় তোমার দুষ্টুমি আজ ম্লান মনে হয়। তবু হুক খোলার কলাপ ব্যর্থ হলে যে ট্রেজেডি বাঙালকে গ্রিক করে তোলে, আকাশবিদ্যার ভাষায় একই উল্কাপাত কিংবা তারা খসা বলা হয়ে থাকে। ধন্যবাদ। দেশের পাখি বিদেশ গেল, মুখে দিয়া পাখি রে, আমার সোনার বরণ ওরে পাখি রে, সোনার বরণ পাখি রে, হেঙ্গুল বরণ আখি, দেশের পাখি বিদেশ গেল, মুখে দিয়া পাখি রে, সোনার বরণ ওরে পাখি রে, আমার সোনার বরণ ওরে পাখি বাচ্চা হতে খুশিলাম রে পাখি, দুধ ভাত দিয়া, যাবার কালে এলো পাখি, বুকের শ্যালো দিয়া রে, সোনার বরণ ওরে পাখি রে, আমার সোনার বরণ ওরে পাখি কবিতা মায়া তাঁত, কবি প্রবুদ্ধ সুন্দর কর। এ পদপল্লব আর উরু কৃষিপথ, নাভি জিহ্বা স্তন সন্ধি রৌমরাজি নীলা, লবণাম্বু রাশিধারা প্রাণ সখী হলা। এই মায়া তাঁতে আমি আত্মহত মথ, আমি আত্মহত মথ এই মায়া তাঁতে, যে তাঁতের শব্দভ্রম কৃষিপথগামী, সাবর্ণ গোত্রীয় মথ কি বিষমকামী। বয়নান্তে ঠাঁই দিও তোমার বাহুতে, তোমার বাহুতে দিও বয়নান্তে ঠাঁই, মথ পতঙ্গ স্বরূপ হলা প্রাণ সখী, পতঙ্গ জন্মসূত্রে অগ্নির খোরাকি। আমি এক নিত্য দাহ্য পতঙ্গের ভাই, পতঙ্গ নিজেই যদি লেলিহ আগুন, কোথায় ঝাঁপাবো বলো ওগো সন্ধি স্তন। বন্ধুর কবরে মাটি দেওয়া খুব দুঃখের কাজ। আজ প্রবুদ্ধ আমাদের মাঝখানে নেই,
তার স্মরণে কিছু বলতে হচ্ছে, এই নির্মম সত্যতে আমি এখনো ঠিক মনকে প্রস্তুত করে তুলতে পারিনি। প্রবুদ্ধের সাথে প্রথম দেখা 1993। তার আগে চিঠিপত্রে যোগাযোগ ছিল। সে বাংলা কবিতা কিংবা অন্য কাগজের জন্য আমার কাছে কবিতা চাইতো, আমি কবিতা পাঠাতাম। 93তে শিলচর এসেছিল, সেই প্রথম দেখা। তার মেধাবী চোখ, তার মেধাবী বুদ্ধিদীপ্ত কথাবার্তা, বন্ধুত্ব গড়ে উঠেছিল সহজেই। তারপর তো প্রায় 30 বছরের দীর্ঘ যাত্রাপথ। কি করে তা 3 মিনিটে কুলব জানি না। প্রবুদ্ধর লেখা আমাদের সমসাময়িক অনেকের লেখার থেকে একটু আলাদা ছিল। তার নাগরিক বুদ্ধিদীপ্ত শব্দপ্রয়োগ, উইট অ্যান্ড কনসিটের ব্যবহার আমাকে বেশ প্রথম থেকেই আকর্ষণ করত। তারপর বন্ধুত্ব হওয়ার পর প্রবুদ্ধ থেকে সে হয়ে উঠল বাবলু, আমি স্বর্ণালী থেকে শর্মী। ভীষণ একটা আন্তরিকতা, একটা উত্তাপ ছিল তার মধ্যে। সে যেখানেই যেত সেখানেই সে যেন এক উৎসবের আমেজ নিয়ে আসত। এমন একটি ভীষণ প্রাণবন্ত মানুষ যখন হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়, তার নীরবতা আমাদের বুকে আরো বেশি করে বাঁধে। প্রবুদ্ধর সাথে যখন একবার আগরতলা গেলাম, কত কবিদের সাথে সে আলাপ করিয়ে দিল। নিয়ে গেল তার বান্ধবী মনিকার বাড়ি, পরবর্তীতে যে তার স্ত্রী, তার গৃহিণী। তারপরে অনেকবার গেছি আগরতলা, হয়তো কখনো আমার স্বামীর সাথে তার কাজের সূত্রে। যতবারই গেছি প্রবুদ্ধর সাথে দেখা হয়েছে, তার বাড়িতে গেছি, সে এসেছে আমাদের এখানে, আড্ডা হয়েছে। প্রবুদ্ধ এমন একজন ছিল যে শুধু নিজের লেখার বৃত্তে আটকে থাকতো না, সে সবাইকে নিয়ে ভাবত। সমসাময়িক লেখা নিয়ে লেখার জন্য একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করা। 2019-এ সাহিত্য একাডেমির ডাকে আগরতলা গিয়েছিলাম। একই মঞ্চে আরও অনেক কবির সাথে আমিও কবিতা পড়েছি, প্রবুদ্ধও ছিল সেই মঞ্চে। সেই কবিতা পাঠের আসরে এবং তার আগে পরের গল্পের আড্ডায় বেশ অনেকটুকু সময় কাটিয়েছি তার সাথে। তারপর শেষ দেখা এবছরই শুরুর দিকে গুয়াহাটিতে, খুব অল্প সময়ের জন্য। সে এসেছিল তার আই চেকআপের জন্য, তখনই দেখা। জানতাম তার অসুস্থতা আছে, কিন্তু প্রবুদ্ধ অসুস্থতাকে কখনো অস্ত্র বানিয়ে নিজেকে গুটিয়ে নেয়নি। ভীষণ একটি জীবনী শক্তি ছিল তার মধ্যে, কবিতাবন্ত প্রাণ। বারবার যখন তখন সময়ে অসময়ে ফোন করত, কবিতা দে, ওই জায়গায় কবিতা পাঠা। শেষবার হাসপাতাল যাওয়ার আগেও আমাকে ফোন করেছে কিছু পয়ার দেওয়ার জন্য। সে আর তার প্রাণের বন্ধু অশোক দুজন বোধহয় একটু পয়ারের উপর একটা কিছু কাগজ বের করার পরিকল্পনা ছিল। তখনও কথা হয়েছে আমার সাথে। প্রবুদ্ধ অনেক জায়গায় যেত, অনেক পোয়েটস মিটে, সাহিত্য একাডেমির অনেক ডাকে। যেখানে যেত উচ্ছল একটি শিশুর মতো আমাকে ফোন করত, জানিস আজ এখানে কবিতা পড়ব, এই কবিদের সাথে, এই ভাষাভাষীর নতুন লেখকদের সাথে, কবিদের সাথে আলাপ হলো, ওদের কবিতা অনুবাদ করব। অনুবাদ নিয়েও তার একটা ভাবনা ছিল। হঠাৎ করে, হয়তো সবসময় যোগাযোগ থাকতো না, কিন্তু হঠাৎ করেই ফোন করত। আর যখনই ফোন করত মনে হতো যেমন কি একটা আত্মিক টান।
এত বছরের সম্পর্কে অনেক সময় আমাদের দুইজনের মধ্যে মতানৈক্য হয়েছে। তার দুরন্ত জীবনযাপনের জন্য আমি অনেক সময় নিষ্ঠুরভাবে বকেওছি তাকে। সে বাধ্য ছেলের মতো মাথা পেতে শুনেছে। এই বকার দাবিটুকু ছিল আমাদের সম্পর্কে, এই প্রশ্রয়টুকু ছিল। আজ প্রবুদ্ধ নেই, প্রবুদ্ধের সাথে অনেক কিছু হারিয়েছি, অনেকটুকু নিঃস্ব হয়ে গেলাম আমরা। তার মধ্যে যে প্রবল সম্ভাবনা ছিল, আরো অনেক কিছু দেওয়ার বাকি ছিল তার। তার শেষ দিককার কবিতায় এক বৈরাগ্য চেতনা, সংসারে যেন সে বানপ্রস্থের ডাক শুনতে পেয়েছিল। হয়তো মনে মনে বুঝতে পেয়েছিল সূর্যাস্ত সমাগত। প্রবুদ্ধ চলে গেল, হয়তো আমাদেরও বুঝিয়ে দিয়ে গেল সামনে একে একে আমাদেরও নেমে যাওয়ার স্টেশন এসে যাচ্ছে। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। প্রবুদ্ধর কথা কি বলবো। প্রবুদ্ধ সুন্দর কর আমাদের সমসাময়িক মেধাবী কবি। ওর মৃত্যু, এই অকাল প্রয়াণ বাংলা কবিতায় এক শূন্যস্থানে তৈরি হয়েছে। শুধু বাংলা কবিতার জগতে নয়, আমাদের মনে যারা আমরা প্রবুদ্ধর বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, প্রায় 1992 সাল থেকে প্রবুদ্ধ আমার বন্ধু। যদিও ওর সঙ্গে আমার দেখা হয়েছে মাত্র একবার, গুয়াহাটি শহরে কবিতা অনিতা ট্যান্ডনের বাড়িতে। গুয়াহাটির কবি সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে আমি গিয়ে এক বিকেলে ওর দেখা পাই, তারপরে কিন্তু আর দেখা হয়নি। সেটাই প্রথম এবং সেটাই শেষ। ও বারবার আমাকে ফোন করেছে, বারবার চিঠি দিয়েছে। যখনই চিঠি এবং ফোন দিয়েছে বারবার আমাকে অনুরোধ জানিয়েছে, ওর আরতি আকুতি যে একবার যেন আমি ত্রিপুরা যাই, গেলে আড্ডা হবে, বইমেলার সময় নানা অনুষ্ঠানে। ও বাংলা কবিতার প্রতি নিবেদিত প্রাণ। কবিতা লেখা ছাড়াও অনেক সাংগঠনিক কাজকর্ম করেছে। ওর অবদান অনস্বীকার্য। বাংলা কবিতার পাঠক চিরদিন প্রবুদ্ধকে মনে রাখবে। এই অকাল প্রাণ, তার যে কষ্ট, আমরা যে আমার ভেতরে যে অনুতাপ হচ্ছে, এই কষ্ট রাখবার কোনো জায়গা আমি পাচ্ছি না খুঁজে। ওর কবিতা একটা নিজস্বতা আছে, একটা সিগনেচার টিউন রেখে গেছে বাংলা কবিতায়। এই কদিন ওর কবিতার সঙ্গে আমি ছিলাম, বারবার কবিতার পাতাগুলো উল্টাচ্ছি। তাতে মনে হয়েছে যে ওই জন্য একটা নিজে থেকে আগাম যেন টের পাচ্ছিল, শারীরিক যে নানারকম ত্রুটি, যন্ত্রণা, এবং বারবার সে বিদায়ের কথা সে বলছিল। দরজা কবিতাটা ও লিখল, সকল ফেরার দৃশ্য স্তব্ধতা খচিত, বা এরকম। বা লিখেছে যে ওষুধ খেয়ে আমরা নিরাময়ের কথা ভাবি, সেই ওষুধের মধ্যেও লেখা থাকে এক্সপায়ারি ডেট। এভাবে বারবার মৃত্যুর কথা, মৃত্যুর প্রসঙ্গ ফিরে ফিরে আসছে কবিতায়। এটা এখন ভাবলে অবাক হয় ও কী করে টের পেল। সে যাই হোক, ওর যে শারীরিক অস্বাচ্ছন্দ্যতা, জীবনযাপনের ক্ষেত্রে যে অসঙ্গতি, এই অসঙ্গতি এবং অস্বাচ্ছন্দ্যতা, এটাকে কিন্তু একটা তুমুল শিল্পরূপ সে দিয়ে গেছে।
এবং এই শিল্পরূপে ও সার্থক। ওর কবিতা বারবার আমাদের পড়তে ইচ্ছে হচ্ছে এখন। সেই ইন্দ্রজাল কমিক্সের সময় থেকে আমি ওর কবিতার ভীষণ ভক্ত। আমি ওর অনুরক্ত বন্ধু। প্রবুদ্ধ আমার বিশেষ বন্ধু ছিল। ও আমাকে বারবার মনে রেখেছে, কোনোদিন আমাকে ভুলে যায়নি। কবি প্রবুদ্ধ সুন্দর করের কবিতা লুইত স্তবক। 1। আমার দু চোখ ধুয়ে দিও লুইতের জলে, আমার দু চোখ সারিয়ে তুলুন শ্রীময়ী কস্তুরী। পুরোপুরি দৃষ্টি ফিরে এলে দেখে যেতে চাই উমানন্দ পাহাড়ের চূড়ায় নীলিম কুমারের শ্রেষ্ঠ কবিতার বই হাতে ব্রহ্মপুত্রের দীঘল বাঁক দেখতে দেখতে ফুপিয়ে উঠছে অনুতপ্ত পরেশ বড়ুয়া। 2। ডিএনএ টেস্টের পর পুনরাবিষ্কৃত হবে কেউ বাংলাদেশি নয়, অসমিয়া নয়, বাঙালিও নয়, জন্ম যাযাবর প্রতিটি মানুষ ভূপেন হাজরিকার কণ্ঠদেশে আপাতত আশ্রয় নিয়েছে। 3। যাকে কবি ভেবে বসে আছো অতি নিরীহের ছদ্মবেশে সেও একটি মানব বোমা, তার মাথার ভেতর নিষিদ্ধ রন্ধনশালা, রচনা বিষাক্ত। এই ভয়ে রাষ্ট্র তাকে চোখে চোখে রাখে। উৎসবের টেবিল, পানিকাউরি, বিধুর লণ্ঠন, সুগন্ধি পখিলা আর বিষাদ বালক, কংগ্রেস অগপ আলফা সালফা নিরপেক্ষ এক একটি বিস্ফোরক কোড, রক্তপাতহীন যেগুলোর নাশকতা মালিগাঁও, পানবাজার কিংবা গণেশগুড়ির চেয়েও অতি তেজস্ক্রিয়। নমস্কার। ফুলেরও জলসায় নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি, ভোরেরও হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরেরও হাওয়ায় কান্না পাওয়ায়, তবু ম্লান ছবি নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি। যে বিনা তোমার পায়ের কাছে বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে, যে বিনা তোমার পায়ের কাছে বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে, তোমার পরশে ছড়া খরশে, তোমার পরশে ছড়া খরশে, আকাশে বাতাসে তার সুরের সুরভি, নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তবু ম্লান ছবি নীরব কেন কবি। নমস্কার। কবি প্রবুদ্ধ সুন্দর করের দরজা। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও, আটকে রেখো না। একটি কথাও না বলে
তার ব্রিফকেস গোছাতে সাহায্য করো। প্রেশার বা থাইরয়েডের ওষুধ সে যেন ভুল করে ফেলে না যায়। শুধু শূন্যতা ছাড়া সে যেন রেখে না যায় আর কোনো স্মৃতি। অশ্রুগ্রন্থির থেকে যেন বেরিয়ে না আসে সুচাগ্র তরল। ঘুণাক্ষরেও তোমার মুখে যেন জল বসন্তের মতো আরতি আর হাহাকার ফুটে না ওঠে। শুধু এগিয়ে দেওয়ার পথে নিচু স্বরে বলো, দরজা ভেজানো থাকবে, টোকা দেওয়ার দরকার নেই, আলতো ঠেলে দিলেই কপাট খুলে যাবে। প্রবুদ্ধ সুন্দর করের কবিতা আত্মজা বিহুকে। এই পরিত্যক্ত টানেলটি তোর বাবা পাপ ও পুণ্যকে যে সমান্তরালে রেখে মৃত রেল লাইন হয়ে শুয়ে থাকত এই আশায়। কখনো কোনো একদিন তোর তীব্র আলো টানেলের এই হিম অন্ধকার চিরে আমার দুঃসহ নশ্বরতা ঝলসে দিয়ে বাঁক নেবে অপার্থিব এক অন্ধ পৃথিবীর দিকে, যে ধ্বংসের আর কোনো অবশেষ নেই। সেই শূন্যতাই তোর বাবা। আগুনের শুশ্রূষার পর ছাই ও ধোঁয়ার রেখা ক্রমশ বিলীন হলে উত্তরাধিকার সূত্রে যে রিক্ততা জেগে উঠবে, তাকে তুই তিল হরিতকি সহ তিতিক্ষার জলে ধুয়ে দিস। দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। নিত্য